হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু বিবি জিও পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের যে দশম শ্রেণীর বহির্জাত প্রক্রিয়ার যে সিকোয়েন্স চলছিল তার মধ্যে হিমবাহের কাজ চলছিল। আগের দিনকার হিমবাহ সম্পর্কে ধারণা, তার ক্ষয় কাজ, তার শ্রেণীবিভাগ, তার উৎপাদন পদ্ধতি, কীভাবে সে ক্ষয় কাজ করে, সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে। আজকে আমরা পড়ব হিমবাহের ক্ষয় কাজে সৃষ্ট ভূমিরূপ, আর একটা বাকি আছে হিমবাহের সঞ্চয়কাজে সৃষ্ট ভূমিরূপ। তো আজকে আমরা শুরু করে দেবো হিমবাহের ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপগুলো তৈরি হয়। তো দেখো, এখানে আমরা লিস্ট তৈরি করে রেখেছি তোমাদের জন্য। হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয়, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ বা বরফ তারা ক্ষয়কাজের মাধ্যমে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি করে পার্বত্য অঞ্চলে বা পর্বতের গায়ে, সেগুলো হচ্ছে কি দেখো। প্রথমে যেটা আছে তোমাদের কি, সার্ক বা কড়ি। সার্ক বা কড়ি, এরেদ বা এরিডি আছে, পিরামিড চূড়া বা হর্ন, হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, তার মধ্যে আমরা হিমশিড়ি বা হিমসোপান দেখতে পাই। তারপরে ঝুলন্ত উপত্যকা আছে, রসামতানে, ক্র্যাক ও টেইল, বাকি আমরা ইংরেজিতে বলতে টিলা বা পুচ্ছ। এই ক্র্যাক কথার অর্থ হচ্ছে টিলা এবং টেইল কথার অর্থ হচ্ছে পুচ্ছ, লেজ, ঠিক আছে। তারপরে যে ফিওট হ্রদ এবং কর্তৃত সরিষা। তো এইগুলো আমাদের মেন কয়েকটা ভূমিরূপ অলরেডি আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণগুলোকে মেন প্রথমে রেখেছি, তারপরে বাদ বাকি কিছু আছে। তো এই ভূমিরূপগুলো কীভাবে তৈরি হয় এবং কাকে বলে, উদাহরণ সহ সেগুলো এবার ছোটো ছোটো করে আলোচনা করা যায়। ভিডিওটি লেন্দি হবে কারণ এতগুলো ভূমিরূপ পড়াতে টাইম লাগবে। বোঝা গেল জিনিসটা? চলো আমরা প্রথমে পড়বো সার্ক বা কড়ি সম্পর্কে। সার্ক বা কড়িটা কি না, উচ্চ পার্বত্য অঞ্চলে, উচ্চ পার্বত্য অঞ্চল, তারাটা এরকম পর্বত্য অঞ্চল আমরা দেখতে পাচ্ছি। এই উচ্চ পার্বত্য অঞ্চলে কি হয়, পর্বতের গা বেয়ে যখন আমার কোনো হিমবাহ নেমে আসে, যখন কোনো একটা বরফের খণ্ড বা বরফের টুকরো আমার হিমবাহটা পর্বতের গা বেয়ে নেমে আসবে, তখন কি হবে, পর্বতের গা থেকে নেমে আস্তে আস্তে যখন তার কাছে পর্বত গাত্রে, উচ্চ পর্বত গাত্রে বা পর্বতের উচ্চ পার্বত্য অঞ্চলে পর্বতের গাত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এরকম একটা হাতলযুক্ত এমন একটা চেয়ার বা আরাম কেদারা টাইপের ভূমিরূপ তৈরি হবে, ঠিক আছে, যাকে আমরা বলে থাকি সার্ক বা কড়ি, কোথাও কার কোথাও কাম, এগুলো বিভিন্ন রকম নামে পরিচিত। যে উচ্চ পার্বত্য অঞ্চলে বরফের ক্ষয়কার্যের ফলে বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটা দুদিকে হাতলযুক্ত এমন একটা আরাম কেদারাযুক্ত বা আমাদের চেয়ারযুক্ত একটা ভূমিরূপ দেখতে পাই আমরা পর্বতের গায়ে, তাকে আমরা বলে থাকি সার্ক বা কড়ি। এই সার্ক, ফ্রান্সে একে সার্ক বলা থাকে। এই ধরনের ভূমিরূপগুলোকে বিভিন্ন দেশে বিভিন্ন রকম নামে পরিচিত ভূমিরূপটা, ঠিক আছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম নামে বলা থাকে। যেমন হচ্ছে তোমার ফ্রান্সে বলা থাকে সার্ক, কিংবা তোমার হচ্ছে কি ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, সেখানে কড়ি বলা থাকে। জার্মানিতে কার বলা থাকে, ঠিক আছে, ওয়েলসে কাম বলা থাকে, কোথাও বন বলা থাকে। এই হচ্ছে আমাদের মোটামুটি এই সার্ক বা কড়ি বিভিন্ন দেশে বিভিন্ন রকম। এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু পড়ে, সার্ক বা কড়িকে কোন দেশে কী নামে বলা থাকে, ঠিক আছে। যেমন ফ্রান্সে কী বলা থাকে, সার্ক। যদি বললো হিমবাহের হাতলযুক্ত যে চেয়ারের মতন ভূমিরূপ ফ্রান্সে কী নামে পরিচিত, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট, তাহলে হবে সার্ক। বোঝা গেল তো? এই সার্ক শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন না, পেতিয়ার। কি নাম বললাম, পেতিয়ার। পেতিয়ার বা পতিয়ার বলা অনেকে, পেতিয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা বলবো অ্যারেথ বা এরিডি। আচ্ছা, একটা কথা বললাম কি, সার্ক বা কড়ির যে ভূমিরূপটার আমরা তিনটে অংশ অ্যাকচুয়ালি দেখতে পাই। সার্ক বা কড়ি বুঝতে পারছো তো একটা, এখানে দীর্ঘদিন ধরে এটা কেউ তৈরি হয়, দেখো যখন বরফটা দীর্ঘদিন ধরে নামছে, নামতে 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 এই যে পর্বতের যে আগের অবস্থানটা ছিল, এগুলোতে না উৎপাটন ক্ষয় হয়, আর এই জায়গাটা ঠিক এরকম জায়গাটা ঘর্ষণ ক্ষয় হবে, অবঘর্ষ ক্ষয়। তার উৎপাদিত হতে হতে এটা খানা ঢালযুক্ত তৈরি হচ্ছে এবং এটা অবঘর্ষ ক্ষয় হতে 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 নামতে 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 এটা এরকম যুক্ত তৈরি হচ্ছে। এই যে এটা আরাম কেদারের মতন একটা মানে বসার চেয়ারের মতন, যেরকম দেবে এরকম বসার চেয়ারের মতন এরকম ধরনের একটা ভূমিরূপ তৈরি করছে, ঠিক আছে। এরকম টাইপের যে ভূমি মানে বসার যে চেয়ারগুলো হয় না, অনেকে এরকম বসে, বসার যে চেয়ার মতন যে ভূমিরূপটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি কি সার্ক বা কড়ি। তাহলে এই যে বুঝতে পারবে ব্যাপারটা, এর তিনটা অংশ আছে। এটা দেখো খারাপ তোমার মানে যেটাকে বলে হেড ওয়াল বলা থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন দেখো একটা বেসিন টাইপের দেখতে পাচ্ছি, একটা বেসিন মানে যেটা অবনমিত অংশ, বেসিন দেখতে পাচ্ছি, এবং এখানে সামনে আর একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা বলছি থ্রেশহোল্ড, ঠিক আছে। তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি থ্রেশহোল্ড। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এখানটায় এই অংশটাকে
ক্ষয় কাজ করছে, উৎপাদন ক্ষয়ের মাধ্যমে ক্ষয়ে যাচ্ছে। এটাকে হচ্ছে তোমার এই জায়গাটা তোমার হচ্ছে অববর্ষ ক্ষয় হচ্ছে, আর ক্ষয় তো বর্ত করে তার সামনের অংশ জমে জমে গিয়ে এই ধরনের একটা থ্রেশহোল্ড তৈরি করছে। বুঝতে পারছো? তাহলে হেড ওয়াল, বেসিন অ্যান্ড থ্রেশহোল্ড আমরা একটা সার্কেল 3টা অংশ দেখতে পাই। ক্লিয়ার পর্যন্ত? তারপর আমরা চলে যাবো অ্যারেথ বা এরিটি। অ্যারেথ বা এরিটিটা কি দেখো, অ্যারেথ বা এরিটি হচ্ছে এই যে সার্ক বা কড়ি আমরা দেখতে পাচ্ছি, তো একটা পার্বত্য অঞ্চলে ধরো সার্ক বা কড়ি যখন তৈরি হচ্ছে, ঠিক আছে, সার্ক বা কড়ি যখন এটা তৈরি হচ্ছে, ঠিক এরকম ধরো একটা সার্কের দিক থেকে নেমে এসছে, একটা ধরো আমি একটা ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে। এরকম কি হয় ব্যাপারটা, এই জায়গাটা থেকে বরফ নামতে নামতে একটা আরাম কাদারা, এখানে থেকে বরফ নামতে নামতে আরাম কাদারা, এই যে ভূমিরূপ তৈরি হচ্ছে, ঠিক দুটি সার্কের মাঝখানে এরকম কাঁটা 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 যুক্ত একটা সরু রেখা টাইপের, একটা সরু রেখা টাইপের একটা ভূমিরূপ তৈরি হবে। ঠিক আছে, এরকম যে একটা মিডিল পয়েন্টের সরুটা রেখে যাতে ভূমিরূপ তৈরি হবে, এটাকে আমরা বলবো কি অ্যারেথ বা এরিটি। ঠিক আছে, তাহলে প্রশ্ন করতে পারে দুটি সার্কের মধ্যবর্তী করাতের দাঁতযুক্ত অংশ যে ভূমিরূপটা দেখতে পাচ্ছি আমরা, সরু সংকীর্ণ ভূমিরূপ, তাকে আমরা কী বলে থাকি? অ্যারেথ বা এরিটি। ক্লিয়ার পর্যন্ত? আর তারপরে দেখো 3 নম্বর ভূমিরূপ যেটা আছে তোমাদের, পিরামিড চূড়া বা হর্ন। পিরামিড চূড়া হর্ন কি? এই যে এতগুলো সার্ক দেখতে পাচ্ছি, দেখো এদের মস্তক দেশগুলো, অর্থাৎ অনেকগুলো সার্কের যে মস্তক দেশ বা বলতে পারো অ্যারেথ বা এরিটির যে সমস্ত সংযোগস্থল, এই যে অংশটাকে আমরা বলে থাকি পিরামিড চূড়া। এটাকে আমরা বলে থাকি পিরামিড চূড়া, যাকে আরেকটা নাম বলা থাকে হর্ন। তাকে আমরা একটা কী নাম রাখতে পারি? হর্ন নামে রাখতে পারি, হর্ন। আমরা তো তোমরা দেখবে নাম পড়েছো নিশ্চয়ই, যে মেটার হর্ন বলে একটা জিনিস পড়েছিল না তোমরা? মেটার হর্ন একটা কোথায় জানো, আমরা তোমাদেরকে একটা পড়িয়েছিলাম, মনে করবে। তো যাই হোক, সেই আলস পার্বত্য অঞ্চলে যে মেটার হর্ন, তার নাম অনুসারে হর্ন কথাটা এসছে। ঠিক আছে, তাহলে সুইজারল্যান্ডের ম্যাটার্ন হর্ন, ভিস হর্ন, এরকম আমাদের খুব গুরুত্বপূর্ণ হর্ন বা পিরামিড চূড়ার উদাহরণ। এগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেনে কিন্তু আসে। ম্যাটার্ন হর্ন কী, আমাদের বিশ্বের বৃহত্তম হর্ন কোনটি? তাহলে ম্যাটার্ন হর্ন, ভিস হর্ন। আমাদের উত্তরাখণ্ড যে আছে আমাদের হিমালয় পর্বত, মানে হিমালয় পার্বত্য অঞ্চল যেটা আছে তোমাদের, কোন রেঞ্জ? হিমাচল প্রদেশের যে রেঞ্জটা আছে, সেখানে বদ্রীনাথের ওখানটা কি দেখতে পাই আমরা? সেখানে নীলকণ্ঠ বা শিবলিঙ্গ যে সমস্ত তোমার আছে না, ওই তোমার বলো না, আরে হিমালয় পর্বতের যে রেঞ্জটা, কুমায়ুন হিমালয়ের যে বদ্রীনাথ আছে, সেই বদ্রীনাথের কাছেই দেখবে শিবলিঙ্গ বা নীলকণ্ঠ এরকম কিছু আমাদের পিরামিড চূড়া দেখতে পাই। ভারতের উদাহরণ হচ্ছে এইগুলো। ঠিক আছে, তারপরে হিমদ্রোণী বা হিমশিড়ি কি? হিমদ্রোণীটা কি দেখো, যখন পার্বত্য অঞ্চলে একটা খাতের মধ্য থেকে যখন বরফ এগিয়ে চলছে বা হিমবাহ এগিয়ে চলছে, ঠিক আছে, একটা খাতের মধ্য থেকে বরফ বা হিমবাহ এগিয়ে চলছে, তো সে দেখা গেল কি, ধরো একটা খাত, একটা নির্দিষ্ট খাতের মধ্যে তোমার হিমবাহটা আসছে, ঠিক আছে, বা ধরো এদিক দিয়ে আমার হিমবাহটা আসছে, এই হিমবাহটা আস্তে 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 এমন এক ধরনের ভূমিরূপ তৈরি করছে, যে ভূমিরূপটা দেখতে একটা এবং ইউ আকৃতির ভূমিরূপ দেখতে পাবো আমরা। ঠিক আছে, এর মধ্যে দেখো ধরো বরফটা আসছে, এরটা মানে বরফটা কী হচ্ছে, এই তলদেশটা বা গাটা বরফটা ক্ষইতে 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 একটা মসৃণ একটা ভূমিরূপ তৈরি করবে। ধরো একটা খাতের মধ্যে থেকে বরফটা আসছিল, এটা ক্ষয় করতে করতে এরকম একটা মসৃণ ভূমিরূপ, একটা ইউ আকৃতির ভূমিরূপ তৈরি করবে। এই ধরনের যে ইউ আকৃতির যে ভূমিরূপগুলো দেখতে পাই আমরা হিমালয়ের ক্ষয়কার্যের ফলে বা হিমালয়ের যে প্রভাবপত্রার যে উপত্যকাটা, তাকে আমরা বলে থাকি হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। এবং এরকম হিমদ্রোণী যদি কোনো কারণে ধাপ 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 ধাপে যদি কতগুলো হিমদ্রোণী আমরা পরপর সিঁড়ির মতন যদি নেমে আসতে দেখি, তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো এই হিমশিড়ি। তাকে আমরা কী বলবো? হিমশিড়ি বা হিমসোপান বলে থাকি। এটাকে আবার হিমসোপানও অনেকে বলে। ঠিক আছে, এরকম ধাপে ধাপে এরকম নেমে আসবে, ধাপে ধাপে নেমে আসবে, কিন্তু এরকম একটা এই আকৃতির মতো একটা ভূমিরূপ দেখা দেবে, তাকে আমরা বলবো কি? হিমশিড়ি। বোঝা গেল জিনিসটা? তো এর হচ্ছে এবার হিমদ্রোণী বা হিমশিড়ি। তারপরে আছে দেখো ঝুলন্ত উপত্যকা। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঝুলন্ত উপত্যকা। তোমরা যারা পার্বত্য অঞ্চলে ঘুরতে গেছো তারা নিশ্চয়ই দেখেছো বড় পাহাড়, ছোটো পাহাড়, বড় খাদ, ছোটো খাদ, এগুলো তো তোমরা দেখেছো। তো উচ্চ পার্বত্য অঞ্চলে কী দেখতে পাই? ধরো একটা বড় খাদ আমার আসছে, এবারে মাঝখানে দেখা যাচ্ছে এখানে পর্বত আছে, এখানে ধরো পর্বত আছে, এখানে পর্বত অঞ্চল আছে, এখানে পর্বত অঞ্চল আছে, দুদিকে ধরো পর্বত অঞ্চল আছে। এই পর্বত অঞ্চল থেকে কী হয় না, যখন ছোটো 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 খাদগুলো যখন এখান থেকে আমার এখানে নিচে পড়ছে, সেখান থেকে হিমবাহগুলো নিচে পড়ছে, দেখতে মনে হবে যেন উপর থেকে কোনো বরফ বা হিমবাহটা নিচের বড় খাদের দিকে ঝুলন্ত অবস্থায় আছে। এই জন্য একে আমরা বলে থাকি কি? ঝুলন্ত উপত্যকা। কী বলে থাকি এটাকে আমরা? এই জন্য এটাকে আমরা বলে থাকি ঝুলন্ত উপত্যকা। বোঝা গেল জিনিসটা? এরকম আমাদের গুরুত্বপূর্ণ এরকম
অনেকগুলো ঝুলন্ত উপত্যকা আমরা দেখতে পাই আমাদের। তোমার যে কি বলা যায়, বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গ উপত্যকাতে আমরা এরকম অনেকগুলো ঝুলন্ত উপত্যকা আমরা দেখতে পাই। আমেরিকা যুক্তরাষ্ট্রের এরকম খুব গুরুত্বপূর্ণ বিখ্যাত বিখ্যাত ঝুলন্ত উপত্যকা আমরা দেখি। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের উপর শালবক পরি হেরিটেজ হয়ে গেল, পিরামিড চূড়া হয়ে গেল, হিমদ্রোণী হয়ে গেল, তোমার হচ্ছে ঝুলন্ত উপত্যকা হয়ে গেল। তারপর আছে কি রসে মোতানে, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ রসে মোতানে। দেখো রসে মোতানেটা কি, ধরো একটা কোনো হিমবাহের প্রবাহ পথ, হিমবাহ একটা নির্দিষ্ট প্রবাহ পথের মধ্য দিয়ে আমার ধরে যাচ্ছে, একটা নির্দিষ্ট হিমবাহের প্রবাহ পথ আছে। সেই প্রবাহ পথের মধ্যে দেখা গেল কি কোনো একটা তোমার হচ্ছে কীরকম একটা শিলার ঢিবি মতন আছে, ধরো এবার একটা শিলার ঢিবি আমরা দেখতে পাচ্ছি। তো এই দিক থেকে আমার হিমবাহ যাচ্ছে, হিমবাহ তো যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, হিমবাহ তার এরকম সমতল ভূমিতে যাবে না, এরকম হালকা ঢালে নামবে। তাহলে যখন হিমবাহটা আমার ঢালে নামছে তখন কি দেখতে পাচ্ছি না, এখানটায় একটা আমার এরকম একটা ধরো ঢিবি আছে। ভালো করে জিনিসটা বোঝো, এখানে একটা ধরো একটা পর্বতের এটা কোনো শিলাস্তূপ বা একটা শিলার ঢিবি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়। এবার যখন আমরা এই দিক থেকে বরফ বা হিমবাহটা খুব দ্রুত বেগে নামবে, তখন এখান লাফিয়ে এখান থেকে ছুটকে চলে যাবে, কারণ তার তো গতিবেগ আছে। যখন এই ছিটকে বেরিয়ে যাবে তখন এই জায়গাটা ঘষতে 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 একটা মসৃণ একটা প্লেন জাতীয় জিনিসটা তৈরি করবে, প্লেন জিনিসটা তৈরি করবে। আর ঠিক এর এপারটের অংশটা এখান থেকে মানে পদার্থগুলো কী হবে, খুলে 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 একটা এবড়ে খেবড়ে ভূমিরূপ তৈরি করবে। তাহলে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে অবকর্ষ ক্ষয় হচ্ছে, একদিকে দেখতে পাচ্ছি আমরা উৎপাটন ক্ষয় হচ্ছে। তাহলে এখানে আমরা কী বলছি, তাহলে উৎপাটন ক্ষয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি কি উৎপাটন ক্ষয়, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ কি বললাম, অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কাকে বলে, উৎপাটন ক্ষয় কাকে বলে, এর আগের ভিডিওটাতে আমরা আলোচনা করেছি হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতিতে। তাহলে অবঘর্ষ ক্ষয় উৎপাটন ক্ষয়ের মাধ্যমে এই আমরা রসে মোতানের ভূমিরূপটা দেখতে পাচ্ছি। তাহলে হিমবাহের প্রবাহ পথের দিকটা মানে যেদিক থেকে প্রবাহটা হয়ে যাচ্ছে সেদিক থেকে তো হচ্ছে একটা মসৃণ ভূমি তৈরি করছে, আর যেদিকে যাচ্ছে সেদিকটাতে আমরা উৎপাটন হয় ভূমিটা একটা ভূমিরূপ তৈরি হচ্ছে। তাহলে আমরা বলছি কি রসে মোতানে। রসে মোতানে তাহলে কাকে বলছে, যে একটা একদিকে মসৃণ একদিকে তোমার এবড়ে খেবড়ে ঢালযুক্ত যে ভূমিরূপ, এটা অনুবাদ ঢালটা এটা প্রতিবাদ ঢালের অনুবাদ ঢাল বলতে পারি। যাই হোক, তো এরকম ধরনের ভূমিরূপকে আমরা বলছি কি, এরকম ধরনের ভূমিরূপকে আমরা বলছি রসে মোতানে। এটাকে দূর থেকে দেখলে তোমার যদি মনে হবে তোমার মানে যেন কোনো ভেড়া শুয়ে আছে, অর্থাৎ ভেড়ার পিঠের মতন, মানে কুঁচটা ভেড়ার ঠিক পিঠের মতন লাগে বলে এটাকে আমরা বলে থাকি শিবরকও বলা থাকে। শিব মানে ভেড়া, শিবরকও বলা থাকে। ঠিক আছে, প্রথম এই রসমতার শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে, রসমতার ব্যবহার করেছিলেন শশার। কি বললাম, শশার। ঠিক আছে, ভূমিজ্ঞানী শশার প্রথম এইটাকে ব্যবহার করেছিলেন। আমাদের যদি উদাহরণ দিতে হয় তাহলে বলতে পারি রসমতার উদাহরণ তোমার হচ্ছে কি যুক্তরাষ্ট্রের, আমেরিকা যুক্তরাষ্ট্রের তোমার ল্যাম্বার্ট ডোম বলে একটা গুরুত্বপূর্ণ রসমতানের ভূমিরূপের উদাহরণ হতে পারে। বা আমাদের ভারতবর্ষে যে সমস্ত ঝিলাম নদী আছে সেই ঝিলাম নদীতে উপত্যকাতেও কিন্তু আমরা এরকম রসমতানে দেখতে পাই। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের রসে মোতানে ভূমিরূপটি। তারপরে আমরা চলে যাব ক্র্যাক ও টেইল। খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ ক্র্যাক ও টেইল, যাকে আমরা বাংলায় বলে থাকি টিলা ও পুচ্ছ। দেখো টিলা মানে কি আমরা জানি তো ভালো করে, টিলা মানে হচ্ছে একটা অনুচ্চ উচ্চভূমিকে আমরা এক কথায় টিলা বলে থাকি। ভালো করে জিনিসটা বুঝবে, একটা অনুচ্চ উচ্চভূমিকে আমরা বলে থাকি টিলা। ধরো একটা আমার হিমবাহের যে প্রবাহ পথ, হিমবাহ আমার নেমে আসছে, খুব ভালো কথা নেমে আসুক, কেউ বাঁধা দেবো না আমরা, যে তারে আসুক গে। আমার কথা হচ্ছে ধরো এখানে আমার কোনো কারণে বিশাল বড় একটা তোমার কঠিন শিলা অবস্থান করছে, এখানে কঠিন শিলা অবস্থান করছে, আর তার ঠিক পেছনটাতেই, অর্থাৎ এই কঠিন শিলা ঠিক পেছনটাতেই আমার কী অবস্থান করছে, কোমল শিলা অবস্থান করছে। কোমল শিলাও আমার এখানটায় অবস্থান করছে, এটা কোমল শিলা। বোঝা গেল তো? এবার দেখবে যখন আমার হিমবাহটা এদিক থেকে আমার আসছে, হিমবাহের প্রবাহ দিক এদিক থেকে আমার হিমবাহটা যখন আসছে বা আসবে, কী দেখতে পাবো না, কঠিন শিলা তখন হিমবাহটা ধাক্কা খাচ্ছে, ধাক্কাকে সাইড দিয়ে বেরিয়ে যাবে, ওই সাইড দিয়ে বেরিয়ে যাবে, উপর থেকে ওভারও হয়ে আসতে পারে, তাই তো? যখন সে ওভার হয়ে আসবে তখন এই যে কঠিন শিলাটা তুলনামূলক কী হবে, একটু কম ক্ষয় পাবে। স্বাভাবিক, কঠিন শিলাটা তুলনামূলক একটু কম ক্ষয় পাচ্ছে, কঠিন শিলাটা তুলনামূলক কম ক্ষয় পাবে। আর এই যে কোমল শিলাটা ঠিক এর আড়ালে থাকার কারণে, ভালো করে জিনিসটা বোঝো, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি হবে, ঠিক আছে, তাহলে এটা কঠিন শিলা,
আমার পিছনে ধরো কোমল শিলা আছে, অনেক লম্বা পর্যন্ত কোমল শিলাটা আছে। এবার এদিক থেকে আমার দুটো জিনিস আসছে, ঘষে নিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা দেখবে একদম আমার পিছনে যে অংশটা অবস্থান করবে সেটা কিন্তু সহজে ক্ষয়প্রাপ্ত হবে না। আমার থেকে মানে আমার বডি থেকে দূরের দিকে যে জিনিসটা থাকবে সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে এই যে কঠিন শিলাটা আছে, এই কঠিন শিলার যে দূরবর্তী অংশটা সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়িতে থাকবে, এটা শুরু হয়ে যাবে আস্তে আস্তে, আস্তে আস্তে ক্ষয়িতে শুরু করবে। তাহলে সামনের দিকে একটা উচ্চভূমি আমরা দেখতে পাচ্ছি, আর পিছনের দিকে এবং সরু একটা অংশ তৈরি হচ্ছে। তাহলে এই যে কঠিন শিলা এবং কোমল শিলা শুরু হয়ে যাচ্ছে, এই ধরনের যে জিনিসটা দেখতে পাচ্ছি তাকে আমরা দেখো, এই যে ঢিবিটা সামনে দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি কি টিলা। এটাকে আমরা কি বলছি টিলা, বা যেটাকে আমরা বলছি ক্রাক। ঠিক আছে। আর এই যে সামনে দেখো লেজের মতো শুরু হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি পুচ্ছ। ঠিক আছে, বা যাকে আমরা বলছি টেইল, যাকে আমরা বলছি টেইল। ঠিক আছে, ক্র্যাক ও টেইল বা টিলা বা পুচ্ছ। ভূমিরূপে বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে ক্র্যাক টেইল কী হতে হচ্ছে, তাহলে কঠিন শিলা কোমল শিলা কিন্তু পিছনে পিছনে অবস্থান করবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই ধরনের ভূমিরূপগুলো তোমার অনেকটা বেশ বড় পর্যন্ত হতে পারে। আমাদের ছবিতে দেখে ছোটো ছোটো মনে হচ্ছে, কিন্তু অনেক বড়ও হতে পারে। কিন্তু পার্বত্য অঞ্চলে ধরো এরকম প্রায় 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতন এই লম্বা টিলাও দেখতে পেয়ে যেতে পারি আমরা। এছাড়াই টেইল দেখতে পেয়ে যেতে পারি, এমন মস্ত হতে পারে। ঠিক আছে, তাহলে ক্র্যাক এবং হয়ে গেল টেইল। বুঝতে পেরেছো একটা? স্কটল্যান্ডে বা আমাদের যে সমস্ত উচ্চ পার্বত্য অঞ্চল আছে, উচ্চ অক্ষাংশীয় অঞ্চল, সেখানে স্কটল্যান্ডে তোমার হচ্ছে কি এডিনবরা শহরের কি না রাজমহল ক্র্যাক আমরা দেখতে পাই, রাজমহল ক্র্যাক বা রাজমহল টিলা আমরা এরকম দেখতে পাই। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা যে হিমশিরি বলেছিলাম, পার্বত্য অঞ্চলে যেরকম যদি হিমশিরি দেখতে পাই আমরা, এর যদি কোনো জায়গায় যদি জল জমে গিয়ে এক ধরনের হ্রদ তৈরি করে, ঠিক জলমগ্ন যদি কোনো হ্রদ দেখতে পাই হিমশিরির মধ্যে বা হিমশোপানের মধ্যে, এই ধরনের যে হ্রদগুলো তাকে আমরা এক কথা বলে থাকি প্যাটার্ন স্টার হ্রদ। কী বলে থাকে বললাম? প্যাটার্ন স্টার হ্রদ। তোমাদের কিন্তু প্রশ্ন করতে পারে যে হিমশিরির মধ্যে আবদ্ধ যে হ্রদগুলো তাকে আমরা কী বলে থাকি? প্যাটার্ন স্টার হ্রদ। এবং হিমালয় পর্বত অঞ্চলের রূপকুণ্ডে যেরকম একটা প্যাটার্ন স্টার হ্রদ আমরা দেখতে পাই, কিন্তু অনেকগুলো প্যাটার্ন স্টার হ্রদ আমরা দেখতে পাই। এটাই যাই হোক, এটা আমি বলতে ভুলে গেছিলাম, তখন এটা বলে দিলাম বা এটা সংযোজন করে নিলাম। এটা হিমশিরি বা হিমশোপানের সাথে কিন্তু এটা অ্যাড করে নেবে। তারপরে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে ফিওর্ড। ঠিক আছে, ফিওর্ড এবং ফিয়ার্ড দুটো জিনিস আছে এখানটা, ফিওর্ড অ্যান্ড ফিয়ার্ড। ফিওর্ডটা কি? যে সমস্ত উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে এমন কিছু কিছু জায়গা আছে, যেমন তোমাদের নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, অর্থাৎ যে স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে, ঠিক আছে, এবং এছাড়া কুমেরু অঞ্চল, সুমেরু অঞ্চল, আন্টার্কটিকা, যেখানে ধরে থাকবে কী দেখতে পাবে না, এখন ধরো আমার একটা সমুদ্র অংশ আছে আর পার্বত্য অঞ্চল ঠিক এরকম নেমে গেছে। হ্যাঁ, এরকম পার্বত্য অঞ্চলটা এদিকে আছে। তো এই পার্বত্য অঞ্চলের মধ্যে এরকম কিছু খাঁচকাটা বিশাল একটা উচ্চ গভীর এক ধরনের আমরা তোমার উপকূল অঞ্চল দেখতে পাবো, যাকে আমরা বলে থাকি ফিওর্ড। বিশাল বড় বড় এরকম অনেকটা উচ্চ অঞ্চল এরকম দেখতে পাবো আমরা। আর এর যে ছোটো অংশ যেটা, তাকে আমরা ক্ষুদ্রতম অংশ, তাকে আমরা বলে থাকি ফিয়ার্ড। ফিওর্ড আর ফিয়ার্ডের পার্থক্য হচ্ছে এটাই। ঠিক আছে, তো ফিয়ার্ড বুঝতে হচ্ছে যে খাঁচকাটা উচ্চভূমিতে আমরা বলছি এক কথায় ফিয়ার্ড। তো ফিয়ার্ডের গুরুত্বপূর্ণ ফিয়ার্ড হচ্ছে তোমার নরওয়ে, সুইডেন, এগুলোতে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সুইডেনকে আমরা বলে থাকি ফিয়ার্ডের দেশ, আর নরওয়েকে বলে থাকি ফিওর্ডের দেশ। বোঝা গেল জিনিসটা? ফিয়ার্ড অ্যান্ড ফিয়ার্ডের পার্থক্য হচ্ছে এটাই। ফিয়ার্ডটা হচ্ছে তোমার ছোটো আকৃতির একটু, ফিয়ার্ড ছোটো ক্ষুদ্র আকৃতি হবে, আর ফিয়ার্ডটা বিশাল বড় একটা কোনো উচ্চ অক্ষাংশ অঞ্চলে বিরাট খাঁচকাটা এরকম ভূমিরূপ বা হিমবাহ প্যাকেজে বলে সৃষ্ট এরকম ধরনের ভূমিরূপকে আমরা বলে থাকি কি ফিওর্ড। বোঝা গেল? আর লাস্ট হচ্ছে কর্তিত শৈলশিরা। কর্তিত শৈলশিরা কি জানো মোটামুটি? ঠিক আছে, যখন কোনো পর্বতের অবক্ষেপ নেমে আসে আমরা দেখতে পাই, নেমে আসে, তাহলে একে কর্তিত করে চলে আসে। এই যে যখন নদী সোজা পথে এগিয়ে আসবে, হিমালয়ের সোজা পথে এগিয়ে আসে, যে শৈলশিরা দেখতে পাবো তাকে আমরা বলবো কর্তিত